গরমটা বেজায় পড়েছে কয়েকদিন। ঘুম থেকে উঠতে না উঠতেই সূর্যের কড়া রোদ যেন সব কিছু ঝলসে দেবে। এরকম একটা অবস্থায় মনের জানালা বন্ধ করে রাখার দরকার পড়ুক আর নাই পড়ুক, ঘরের জানালা দরজা সবই একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বন্ধ করে দিতে হয়। একটু আধটু ফাঁক ফোকর পেলেই সূর্যদেব রীতিমতো উকিয়ে দিচ্ছেন ঘরের ভেতরে। দিনের অন্য সমস্ত কাজ হোক আর নাই হোক, সকালের নিউজ পেপারটা না পড়ে বেরোলে দিনটা ঠিকমতো শুরু হয় না অমিতবাবুর। গরমের জন্যই গত বছর এসি লাগিয়েছিলেন তিনি, কিন্তু তাতেও বড্ড বিপদ। ঠান্ডা ঘরে আরাম করে ঘুমোতে গিয়ে বুকের মধ্যে কফ জমিয়ে জীবন একেবারে যায় যায় অবস্থা হয়েছিল ওনার। সুস্থ হয়েই তাই তিনি তাড়াতাড়ি করে এসি খুলে এক প্রকার জোর জবরদস্তি দোকানে ফেরত দিয়ে এসেছিলেন। এদিকে আবার অন্য বিপদ আছে। যতই ভালো ভালো বাজার করে আনা হোক না কেন, গিন্নি মুখ বেজার করে বসেই থাকেন। আলুটা মূলোটার মধ্যে কিছু না কিছুর অনুপস্থিতি গিন্নিকে বড়ই বিপদে ফেলে আজকাল। সারা দিন ঘ্যান ঘ্যান শুনতে শুনতে অমিতবাবু একটা সময় মেজাজ চটিয়ে ঠোঁটে লাগাম দিতে না পেরে মুখটা খুলেই ফেললেন। এই যে শোনো, প্রচন্ড গরমে দোকানের পর দোকান ঘুরে পচা শাক সবজি আর মাছের গন্ধ শুকে পছন্দ মতো বাজার করে আনা কি চারটিখানি কথা নাকি? বাড়িতে বসে বড় বড় কথা বলতে সবাই পারে, পছন্দ না হলে নিজে যাও গে, আমি এত সব পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমি যে রক্ত ঝরিয়ে মাছ কেটে আগুনের তাপে পুড়ে ঘাম আর জলে মিলে মিশে তোমাকে পঞ্চব্যঞ্জন গেলাই, তাতে আমার কষ্ট হয় না। বাজার করে এনে তিনি যেন রাজ্য উঠিয়ে এনেছেন। সকাল সকাল অশান্তি আর পোষায় না। সত্যি সংসার করা যে কি দায়, কিন্তু তার থেকেও অনেক বড় দায় মেয়ে মানুষের মন জুগিয়ে চলা। নারী চরিত্র বেজায় জটিল, খানিক খল খানিক কুটিল। কি যেন বললে? অমিতবাবু ততক্ষণে সেখান থেকে কেটে পড়েছেন। অমিতবাবুর ছেলে নীলুর স্বভাব চরিত্র নিয়ে বাড়ির লোকেরাই দ্বন্দ্বে ভোগেন। কখনো শান্ত, আবার কখনো সে অশান্ত। নীলুদের স্কুলের একজন ম্যাডাম একটু রকচটা স্বভাবের, তবে খুব একটা নীলুর সঙ্গে সমস্যা হয়নি তার, কেননা ম্যাডামের সাবজেক্ট পর্যন্ত নীলু এখনো পৌঁছয়নি। তবে নীলুর বন্ধু রিভুর সঙ্গে ওই ম্যাডামের একবার বেশ ভালোই দ্বন্দ্ব হয়েছিল। ক্লাসে বসে কদবেল খাওয়ার জন্য তিনি রিভু আর তার সঙ্গে 2-3 ছেলেকে হাই বেঞ্চের ওপর দাঁড় করিয়ে উত্তম মধ্যম দিয়েছিলেন। রিভু নীলুর প্রাণের বন্ধু। এই ঘটনা শুনে রিভু অপমানটা সহ্য করে নিলেও নীলু কিছুতেই ব্যাপারখানা মন থেকে মেনে নিতে পারেনি। বন্ধুর কষ্টের থেকেও অনেক বেশি কষ্ট নীলুর উপলব্ধি হয়েছিল সেই সময়। ম্যাডাম বাড়িতে বাবার সঙ্গে থাকেন। মা গত হয়েছেন অনেক বছর হলো। একটা লেডিস সাইকেল নিয়ে প্রতিদিন স্কুলে আসেন তিনি। তবে স্কুলে শুধুমাত্র পড়ানোর জন্য তিনি আসেন না। সংসারের কাজের বোঝা এতটাই বেশি, তার কিছু অংশ সামলানোর জন্য সেগুলিকে স্কুল পর্যন্ত বয়ে আনতে হয় তাকে। ম্যাডামের বাড়িতে বাগান ভর্তি ফলের গাছ। এবছর আমটাও হয়েছে দিব্যি। এত আম বিনা যত্নে পড়ে পড়ে নষ্ট হচ্ছে দেখে ম্যাডাম আর সময় নষ্ট না করে ঠিক করলেন পড়ে যাওয়া আমগুলোকে রোদে শুকিয়ে আমচুর করবেন। বাড়ির খরচাপাতি বাদে দোকানে বেশ ভালো দামে বিক্রি করা যাবে এই ভেবে নিজের হাতে আম কেটে খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রোদে দেওয়ার ব্যবস্থা করলেন তিনি। রোদটাও বেশ ভালোই ছিল, তবে ম্যাডাম তো আর বাড়িতে থাকেন না। ফেরেন যখন আমচুর শুকনো করার সময়টাই চলে যায়, তাই তিনি ঠিক করলেন একদম রোদটা অপচয় হতে দেবেন না। স্কুলে বেরোনোর সময় আমচুরগুলোকে বালতিতে ভরে ঢাকনা দিয়ে স্কুলে নিয়ে আসেন। স্কুলের মাঠে সব আমচুর ঢেলে শুকনো করতে দেন তিনি, আর তারপরে বাড়ি ফেরার সময় আবার সব গুছিয়ে বাড়ি নিয়ে যান। এইভাবেই বেশ ক্লাস করাও হয় আর সঙ্গে আমচুরও শুকনো করা যায়। স্কুলের মাঠে চারিদিকে ছোট ছোট বাঁশের কঞ্চি পুঁতে একটা জায়গা তৈরি করেছেন ম্যাডাম, আর তার মধ্যেই
আমচুর শুকনো হয়। নীলু এসবের কিছুই জানত না। একদিন মাঠের পাশের ঝোপে কুল পাড়তে গিয়ে আমচুরগুলো চোখে পড়ে ওর। বন্ধুর সুবাদে ম্যাডামের ওপর রাগটা নীলুর বেশ ভালোই ছিল, তবে পরের জিনিসে হাত দেওয়ার মতো স্বভাব তার নয়। সেই কারণে বড় একটা লাঠি দিয়ে সমস্ত আমচুরকে গন্ডির ভেতর থেকে বের করে এনে ধুলোতে ফেলে দেয় নীলু। আমচুরের গায়ে নুন হলুদ লেখে থাকার সঙ্গে সঙ্গে পুরু করেই ধুলোর পরত জমে যায়। ওগুলো আর খাওয়ার যোগ্য থাকে না। ম্যাডাম প্রথমেই জানতে পারেননি তার আমচুরের এমন বেহাল দশা কে করেছে, তবে ঘর শত্রু বিভীষণ রূপী নীলুরই কয়েকজন বন্ধুর কাছ থেকে তিনি আমচুর চোরের সম্পর্কে খবরটা পান। শাস্তিটা যে এত করুণ এবং ভয়ঙ্কর হবে কেউই বুঝতে পারেনি। ম্যাডাম নীলুকে হাই বেঞ্চের ওপর দাঁড় করিয়ে মুখের মধ্যে ওই ধুলো মাখা আমচুরগুলোই ঢুকিয়ে দিয়েছিলেন। কোনো মতে যদি একটাও আমচুর মুখ থেকে পড়ে যায় তাহলে হাই বেঞ্চ থেকে শাস্তিটা নেমে গিয়ে বাইরের কড়া রোদে গিয়ে দাঁড়াবে, অর্থাৎ নীলুকে গিয়ে দাঁড়াতে হবে। বাইরে একে কড়া রোদ, তার উপরে মান সম্মানের ভয়ও আছে। আর যাই হোক, ক্লাসের মধ্যে একটু লোকজন কম দেখতে পায়, সেই কারণে শাস্তি যতই ভয়ঙ্কর হোক না কেন নীলু কিছুতেই চায়নি নিজের মান সম্মানকে কড়া রোদে পুড়ে ছাই হতে দিতে। ম্যাডামের ক্লাসটা পুরোটাই প্রায় ওইভাবেই শাস্তি মাথায় নিয়ে কেটেছে নীলুর। তিনটা ফুরালেও নীলুর মনের রাগ বেঠেনি। বেশ তককে তককে ছিল সে কখন সুযোগটা পাবে সেই অপেক্ষায়। বেশ কয়েকদিন গেল। নীলু এখন প্রায় প্রতিদিনই দূর থেকে ম্যাডামের ওপর নজর রাখে। স্কুলে গ্রীষ্মের ছুটি পড়ার আগে 25শে বৈশাখের অনুষ্ঠান বেশ ধুমধাম করেই পালন করা হয়। স্কুলের হেড স্যার আবার খুবই সংস্কৃতি মনস্ক মানুষ। বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করে হই হুল্লোড় করতেই উনি বেশি ভালোবাসেন। সবাই মিলে আলোচনা করে ঠিক হলো 25শে বৈশাখে এবারে শুধু ছাত্রছাত্রী নয়, শিক্ষক শিক্ষিকারাও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। নীলু যে ম্যাডামের উপরে রাগ ছিল তার নাম মল্লিকা সেন। মল্লিকা দেবী স্কুলের নৃত্যনাট্য চিত্রাঙ্গদাতে চিত্রাঙ্গদার ভূমিকায় অভিনয় করবেন। জোর কদমে রিহার্সাল চলছে। ছাত্রছাত্রীদের আগ্রহ এবারে অনেকটাই বেশি। শিক্ষক শিক্ষিকাদের মঞ্চে অভিনয় করতে দেখবে তারা। নীলু কিন্তু মল্লিকা ম্যাডামের কাছে নিজের ইমেজটা খারাপ করলেও অন্য স্যার ম্যাডামের কাছে সে একেবারে বাধ্য ছেলে। আদেশ অনুসারে রিহার্সাল রুমের সামনে চা বিস্কুট কেক জল নিয়ে দাঁড়িয়ে থাকে কয়েকজন বন্ধুকে নিয়ে। দরকার পড়লেই এটা ওটা বাড়িয়ে দেয়। এইভাবে বেশ কয়েকদিন কাটল। প্ল্যানিং করতে করতে অনুষ্ঠানের সময়টা কাছেই চলে এলো। সবার মুখে আনন্দের হাসি, প্রস্তুতি একদম তুঙ্গে। ক্লাস শেষের পর স্টাফ রুমে সবাই মিলে অনুষ্ঠান সূচি মিলিয়ে দেখছিল। কিছু স্যার ম্যাডাম, কিছু ছাত্রছাত্রীও ছিল ওখানে। বেঞ্চের ওপর আমচুর মুখে দাঁড়ানোর পর নীলু বেশ শান্তশিষ্ট, বাধ্য ছেলে হয়ে উঠেছে ইদানিং। যাই হোক, এটা সবার পক্ষেই মঙ্গলজনক। অনেকক্ষণ কাজকর্ম করার পরে স্যার ম্যাডামের খিদে পেয়ে যায়। ছাত্রছাত্রীরাও একই সঙ্গে কাজকর্ম করছে, তারাও ভাগ পাবে, এটাই স্বাভাবিক। ইতিহাসের টিচার অনলবাবু জ্যোতির্ময় নামের এক ছেলেকে ডেকে হোস্টেল থেকে মুড়ির কৌটো, শশা, চানাচুর, পেঁয়াজ আর বাকি সব আনতে আদেশ দেন। সবাই আসন পেতে স্টাফ রুমেই বসে যায়। তীর্থের কাকের মতো হাঁ করে সবাই দরজার দিকে তাকিয়ে থাকে জ্যোতির্ময়ের উদ্দেশ্যে। কিছুক্ষণ অপেক্ষা করার পর অনলবাবু হাঁক পারলেন, হে জ্যোতি, আরে বাবা আর কতক্ষণ লাগবে রে তোর? এদিকে তো পেটে একেবারে ছুঁচো ডন মারছে। জ্যোতির্ময় একা সব কিছু আনতে পারেনি, তাই সে তার আরেকজন বন্ধুকে সঙ্গে নিয়েছে। হ্যাঁ, এই যে স্যার চলে এসেছি আমি। মুড়ি মাখার কাজে ম্যাডামরা হাত লাগালেন।
মল্লিকা ম্যাডাম বাড়ি থেকে আমের টক ঝাল আচার আনেন বরাবর, তবে তিনি নিজেই খান। বিন্দুমাত্র সহৃদয় মহিলা হলে ভাগ করে নিতেন অন্য সবার সাথে, কিন্তু বাদবাকি সবার ওই আচার খাওয়া দেখে জিভ থেকে জল পড়লেও মল্লিকা ম্যাডাম পেট খারাপের ভয় কখনো করেননি। তিনি কারোর কাছ থেকে কোনো কিছু নেনও না, আবার খাবারের ভাগ দিতে তিনি রাজিও নন। ওই আচারের ওপর লোভ সবারই, খেতে যেমনই হোক না কেন গন্ধেই 12 আনা খাওয়া হয়ে যায়। তবে আজকে কেন জানি না মল্লিকা ম্যাডামের মনে দয়ার উদয় হয়েছে। তিনি নিজের হাতে শসা পেঁয়াজ কেটে সকলের জন্য চানাচুর মুড়ি মাখলেন। নিজের কাঁধে ঝোলা মান্তাদার আমলের ব্যাগটা থেকে টক আচারও কিছুটা বের করলেন তিনি। আর ওই দেখে অনলবাবু বড় বড় চোখ করে হাঁ করে তাকিয়ে থাকলেন তেল চপচপে আচারের আমগুলোর দিকে। সবাই অপেক্ষায় আছে কখন সুস্বাদু ঝালমুড়ি মুখে যাবে। নীলু বাইরে দাঁড়িয়ে অফিস রুমের সামনে থাকা টবের গাছগুলোতে জল দিচ্ছিল। অনলবাবু ওকে ডেকে নিলেন। নীলু, আয় মুড়ি খেয়ে যা। না স্যার, আজ খেতে পারবো না, আজ আমার নিরামিষ, মুড়িতে পেঁয়াজ আছে। বাবা, এইটুকু বাচ্চা ছেলে তার আবার নিরামিষ কিরে? হ্যাঁ, আসলে স্যার বাড়িতে হয় আর কি, তাই আমিও নিরামিষ খাই। ও আচ্ছা, থাকবে। তুই আয়, আমার কাছ থেকে বিস্কুট নিয়ে যা। আয়। যাচ্ছি স্যার। মল্লিকা ম্যাডাম স্টাফ রুমে আছে দেখে নীলু ও মুখ হতে চাইছিল না, কিন্তু স্যার ডেকেছেন, না গেলেও নয়। কোনো দিকে না তাকিয়ে তাই সে স্যারের কাছ থেকে বিস্কুটের প্যাকেটটা নিয়ে রুমের বাইরে বেরিয়ে যায়। স্যারেরা সব রুমে বসে বেশ গল্প করে করে খাচ্ছিলেন। নীলু বাইরের একটা বেঞ্চে বসে বিস্কুট খাচ্ছিল আপন মনে। হঠাৎ করে স্যার ম্যাডামের কিছু কথা নীলুর কানে এসে ঠেকল। অনল স্যার, মল্লিকা ম্যাডাম, ছন্দা ম্যাডাম তিনজনে কথা বলছেন। ওহ, কি গরম পড়েছে বলুন তো, আর টিকা যাচ্ছে না। উফ, আর বলবেন না। আপনি তো তাও স্কুলের কাছে থাকেন, আর আমাদেরকে কত দূর থেকে আসতে হয় বলুন তো। আরে আর তো মাত্র কয়েকটা দিন, অনুষ্ঠানটা হয়ে গেলেই তো স্কুলে গরমের ছুটি পড়ে যাবে। সেই ছুটিটা পড়লেই হলো। উফ, এই গরমে আর পারা যাচ্ছে না। জানেন তো মল্লিকাদি, এই প্রতিদিনে যাতায়াতে বড্ড হেয়ার ফলের প্রবলেমটা বেড়েছে। আমি কয়েকটা রেডিমেড হেয়ার প্যাক কিনে রেখেছি বাড়িতে। ছুটিটা পড়ুক না, তারপরেই লাগাবো। তা যা বলেছেন। জানেন, আপনাদের এই রূপচর্চা ধান্দায় পড়ে কোম্পানিগুলো কিন্তু বেশ ভালোই ব্যবসা করছে। হ্যাঁ, কি আর করা যায় বলুন তো, মেয়েদের তো রূপচর্চাটাই আসল কথা, তাই না? এই গিন্নিকে তো কয়েকদিন আগেই একটা বেশ ভালো দামের স্পা কিট কিনে দিলাম, বুঝলেন। আমার তো টেকো মাথা, ওসবের কোনো ঝামেলা নেই। বাবা অমলবাবু, আপনি তো দেখছি রূপচর্চার ব্যাপারে অনেক কিছুই জানেন। হ্যাঁ, আরে ওসব গিন্নির দৌলাতে জানতে হয়েছে, বুঝলেন। তা একবার তো গিন্নি বাপের বাড়ি যেতে আমি তো বুঝতেই পারিনি, এই ফিনাইল ভেবে ফেস ওয়াশ দিয়ে ঘর মুছেছি, বুঝলেন। কি বলেন মশাই? আরে কৌটোর বাইরের ওই স্টিকারগুলো উঠে গেছিল, বুঝলেন তো, আমি তো বুঝতে পারিনি, তাই আর কি। তা মশাই, আপনাদের তো মাথায় চুল কম, মেয়েদের এটা বড় ঝক্কি, জানেন তো। গরমকালে বড় চুল মেনটেন করা যে কি জিনিস। ওহ, জানেন, ভাবছি ন্যাড়া হয়ে গেলে কেমন হতো। হ্যাঁ মল্লিকাদি, আপনি ভেবে দেখুন তো, যারা বিবাহিত তারা যদি ন্যাড়া হয়, তাহলে সিঁদুর টিপ আর ন্যাড়া মাথার কম্বিনেশনটা কেমন লাগবে? ঠিক কেমন বলুন তো, একদম ফাঁকা মাঠে বিস্ময়সূচক চিহ্নের মতো। ভেতরে সবাই হেসে উঠল। কথাগুলো সবই বাইরে নীলুর কানে এসে ঠেকছিল। অনুষ্ঠানের কাজকর্ম বেশ অনেকটাই বাকি আছে, তাই সবাই মিলে ঠিক করলেন অনুষ্ঠানের আগের কয়েকটা দিন স্যারেরা ছেলেদের হোস্টেলে আর ম্যাডামরা স্টাফ রুমেই জায়গা করে রাতটা কাটিয়ে দেবেন। এসব কথা শুনে স্যার ম্যাডামদের থাকার জন্য স্টুডেন্টরা যথাসম্ভব ব্যবস্থা করে দিল।
ছন্দা ম্যাডাম বিবাহিতা। ঘরের কাজকর্ম সামলে এখানে এতদিন থাকা সম্ভব নয়, তাই তিনি ঠিক করলেন অনুষ্ঠানের আগের দিন রাতেই উনি থাকবেন। যাদের বাড়ি কাছাকাছি তারা বাড়ি চলে গেলেন, বাকিরা রয়ে গেলেন স্কুলে। এইভাবে দেখতে দেখতে অনুষ্ঠানের আগের দিনের রাতটা চলে এলো। নীলুর বাড়ি স্কুল থেকে কাছে হওয়ায় রাতের বেলা প্রায়ই এটা ওটা তরকারি সে বাড়ি থেকে এনে স্যার ম্যাডামদের দিত। আজ অনুষ্ঠানের আগের শেষ রাত। মল্লিকা ম্যাডাম আর ছন্দা ম্যাডাম একসঙ্গে ঘুমোবেন ঠিক করলেন। মল্লিকা ম্যাডামের একটু হালকা চেহারা, তাই ছোট একটা খাটেই হয়ে যায়, কিন্তু ছন্দা ম্যাডাম বেশ হেলদি হওয়ায় ওইটুকু খাটে হবে না দেখে একটা বড় খাট আনানোর ব্যবস্থা করা হলো। ছেলেরা সবাই মিলে ঠিক করলো অনুষ্ঠানের আগের দিন রাতটাতে হোস্টেলে সবাই গল্প করে কাটাবে। যাদের বাড়িতে রাজি হলো না তারা বাড়ি চলে গেল। নীলুর মা একটু গড়রাজি হয়েছিলেন বটে, কিন্তু ছেলের আবদারে আর না করতে পারলেন না। বাড়িতে খাওয়া দাওয়া করে স্যার ম্যাডামদের জন্য চিংড়ি মাছের মালাইকারি নিয়ে নীলু রওনা হলো স্কুলের উদ্দেশ্যে। সবাইকে খাওয়ার দিয়ে নীলু চলে গেল বন্ধুদের কাছে হোস্টেলে। স্টাফ রুমে মল্লিকা ম্যাডাম আর ছন্দা ম্যাডাম ঘুমিয়ে আছেন। নীলু এর আগে কোনো দিনও হোস্টেলে ঘুমায়নি, কিছুতেই ঘুম আসছে না তার। জ্যোতির্ময়ের মশারিটাও ফুটো, মশার কামড়ে সারা শরীর লাল হয়ে গেছে। অনেকক্ষণ ঘুম না আসার কারণে নীলু একটু পায়চারি করার জন্য বাইরে এলো। বাইরে ঘুরতে ঘুরতে অফিস রুমের সামনে গিয়ে দেখে পশ্চিম দিকের জানলাটা খোলা। জানলার রেলিংয়ে মাথা রেখে একজন ঘুমোচ্ছে। নীলুর মনে পড়ে গেল এই রুমে মল্লিকা ম্যাডাম আছেন। অনেকদিন ধরে নীলু তককে তককে ছিল, আজ সেই সুযোগ এসেছে। মল্লিকা ম্যাডাম সব সময় জানলার পাশেই ঘুমোন, এটা নীলু কথাবার্তায় শুনেছিল। মাথার পেছন দিকটা রেলিংয়ে ঠেকিয়ে আরাম করে ঘুমোচ্ছিলেন তিনি। নীলু নিঃশব্দে আবার একবার জ্যোতির্ময়ের রুমে গেল। জ্যোতির্ময়ের রুমে টেবিলের ওপরে একটা কাঁচি রাখা ছিল, ওইটা নিয়ে নীলু আবারও চলে এলো অফিসের রুমের সামনে। জানলার বাইরে জানলার মাথা ঠেকিয়ে ঘুমানো মানুষটির বিশাল বড় মোটা বিনুনি বেরিয়েছিল। নীলু সুযোগের অপব্যবহার করল না। সেদিনের কথা মনে করে কাঁচি দিয়ে টুক করে বিনুনিটা কেটে দিল সে। চুলের মালকিন কিছুই বুঝতে পারলেন না। কার্যোদ্ধার করে আবার বিছানায় এসে শুয়ে পড়ল নীলু। সকালে তার ঘুম ভাঙল কান্নাকাটির শব্দ শুনে। অনেকজন অফিস রুমের সামনে জড়ো হয়েছে। ছন্দা ম্যাডাম বেঞ্চে বসে মাথায় হাত দিয়ে কাঁদছেন। মল্লিকা ম্যাডাম তাকে জল খাওয়ানোর চেষ্টা করছেন। নীলু গিয়ে দেখে ছন্দা ম্যাডামের চুল ঘাড় থেকে নেই। সবার মধ্যে বেশ জোর আলাপ আলোচনা চলছে। স্যারেরাও হোস্টেল থেকে ছুটে এসেছেন। এই অবস্থা হলো কি করে ম্যাডাম? কি করে বলবো বলুন তো স্যার, আমি তো বরাবরই জানলার পাশে ঘুমাই, কিন্তু ছন্দা ম্যাডামের আবার জানলার পাশে ছাড়া ঘুম আসে না। আরও একটা কারণ হলো খাটের খোলা সাইডে ঘুমালে তিনি বরাবরই পড়ে যান, তাই তিনি গত রাতে জানলার পাশেই ঘুমিয়েছিলেন। আর তারপরে এই অবস্থা। চুল তো একদম ঘাড় থেকে কাটা। সাদের হেয়ার প্যাকটাও লাগানো হলো না। এইসব কথাবার্তা শুনে ছন্দা ম্যাডাম প্যাঁ প্যাঁ করে কেঁদে উঠলেন। সবাই মিলে তাকে সান্ত্বনা দিতে ব্যস্ত হয়ে পড়লেন। আহা, আপনি আপনি কাঁদবেন না। শুনুন, এখন বিজ্ঞান প্রযুক্তি অনেক উন্নত, অনেক রকমের হাতের ছাপের টেস্ট আছে, বুঝলেন? ওই সব করলে ঠিক ধরা পড়বে আপনার চুল চুরির ব্যাপারে। হ্যাঁ, কিন্তু কি করে আমার চুলটা চুরি হলো আমি তো কিছুতেই ভেবে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আগে অনুষ্ঠানটা পেরোতে দিন, তারপর যাই হোক একটা ব্যবস্থা হবে না। আপনি তো বলেই খালাস মশাই, আমার চুলটা কে নিয়ে গেল গো? আমি যে অনুষ্ঠানে বড় লোকের বেটিলো গানে নাচবো ঠিক করেছিলাম। আরে লম্বা লম্বা চুলের ঠিক ব্যবস্থা হয়ে যাবে। আমি চুল কিনে এনে দেবো না হয়। হ্যাঁ, ছন্দা ম্যাডাম আর কিছু বললেন না, শাড়ির আঁচলটাই কেঁদে ভেজালেন শুধু। নীলু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কথা শুনছিল। ছন্দা ম্যাডামের এমন সর্বনাশ হোক সে কখনো চায়নি। যার জন্য এত সব কিছু
তার কিছুই হয়নি দেখে নীলু বেশ হতাশ হলো। কয়েকদিন পরে অবশ্য জ্যোতির্ময় তার টেবিলে রাখা কাঁচিটাতে কয়েকটা চুলের টুকরো দেখেছিল, কিন্তু স্কুল ছুটি পড়ার আগে আবারও একটা ঝামেলা হবে ভেবে সে আর কিছুই জানায়নি কাউকে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। শুধু ছন্দা ম্যাডাম মাথায় ফলস চুল লাগিয়ে নাচতে গিয়ে স্টেজে সবার সামনে চুল খুলে মাটিতে পড়ে যাওয়ায় বেশ হাস্যকর একটা পরিস্থিতির শিকার হলেন। বেশ কয়েকদিনের ঝক্কি কাটিয়ে এভাবেই স্কুলে গ্রীষ্মের ছুটি পড়ল। নীলুদের বাড়িতে কয়েকদিন হলো দিদা এসেছে। নাতির স্কুল ছুটি, বুড়ো বয়সে খেলাধুলো করে একটুখানি সময় কাটাবেন, এইটুকুই মনের ইচ্ছে। কিন্তু নাতি তো বাড়িতেই থাকে না। যখন বাড়ি ফেরে দিদা ততক্ষণে ঘুমিয়ে যায়। তাই দিদা নাতির মুখ দেখা দেখি বিশেষ হয় না বললেই চলে। নীলুর স্কুলে গ্রীষ্মের ছুটি পড়ার পর তার আর পাত্তাই নেই। মায়ের বেড়ে রাখা ভাত শুকিয়ে কাঠ, কোথায় কোথায় যে সে ঘুরে বেড়ায় তা বোঝা বড়ই দায়। বড্ড পেয়ারা হয়েছে ছেলেটা। মেয়ের বাড়িতে সোনার সংসার, বিশাল বড় বাগান বাড়িও আছে। আম, কাঁঠাল, লিচুতে গাছগুলোর মাথা থেকে পা পর্যন্ত ভর্তি হয়ে আছে। কিন্তু তাই বলে তো সবকিছু বেহাত হতে দেওয়া যায় না। দিদা হিসেবে একটা নৈতিক দায়িত্ব আছে সবকিছু রক্ষণাবেক্ষণ করে রাখার। নীলুর দিদার অবশ্য কোনো অক্ষর জ্ঞান নেই, কিন্তু তবে তার জন্য ব্যবস্থাও তিনি করে রেখেছেন নিজেই। সংখ্যার লিখিত রূপটি না জানলেও নিজের বোঝার সুবিধার্থে সব জায়গায় দাড়ি দিয়ে দিয়ে হিসেব করেন তিনি। মেয়েকেও ছাড়েননি। বারবার বলে বলে কাগজ কাটিয়ে 1, 2, 3 করে বড় বড় দাড়ি দেওয়া কাগজের টিকলি বানিয়েছেন। বাড়ির পরিচারককে গাছে উঠিয়ে প্রত্যেকটা আম কাঁঠালের গায়ে সেই টিকলি আটকানোর ব্যবস্থাও করেছেন নিচে দাঁড়িয়ে থেকে। ভাবা যায়, বড় জিনিসের জন্য বড় টিকলি, ছোট জিনিসের জন্য ছোট টিকলি। চোখের দৃষ্টিশক্তি কমে এলেও এখনো পর্যন্ত যতটুকু বেঁচে আছে তা দিয়ে পাহারা দেওয়ার কাজটা অনায়াসে চালিয়ে দেওয়া যাবে। নতুন চশমা করিয়ে দেওয়ার জন্য মেয়েকে বলবেন বলে ঠিক করেন নীলুর দিদা অমলা দেবী। প্রতিদিন গাছতলায় বসে পাহারা দেওয়া, আর তার সঙ্গে এত সব কাণ্ড কারখানার পরেও মনের খুঁতখুঁতানি আর যাচ্ছে না। মাটিতে চক দিয়ে দাগ কেটে মিলিয়ে নেন সব কিছু। সারা দিন তিনি বসে থাকেন গাছের তলায়, শুধুমাত্র রাত্রে 2 ঘন্টা ঘুমন। বয়সটা তো আর কম হলো না, এত উৎপাত কি আর শরীর সইতে পারে? প্রতিদিন সকালে উঠে অমলা দেবী ব্রাহ্মী শাক খান বটে, কিন্তু বয়সের ভারে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো অবশ হবেই। সেই কারণে তিনি বাড়িতে সমস্ত ব্যবহৃত জিনিসের আলতা, নেইল পালিশ দিয়ে রং লাগিয়ে রাখেন, পাছে ভুল হয়ে যায় সেই জন্য। অনেকদিন আগে একবার নতুন বাটিতে করে সত্যনারায়ণ ঠাকুরের প্রসাদ পাশের বাড়িতে দিয়েছিলেন, কিন্তু ও বাড়ি থেকে ফেরত এসেছিল হলুদ লাগানো পুরনো ফাটা বাটি। তাই তারপর থেকে তিনি এসব ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকেন। শখের জিনিসপত্র বলে কথা, এখানেও ব্যতিক্রম হলো না। নিজের হাতে তুলি বানিয়ে পাহারা দেওয়ার সমস্ত জিনিসপত্রে তিনি আলতা লাগিয়েছেন। প্রত্যেকবার মেয়ের বাড়ি থেকে যখন বাড়ি ফেরেন, ঠিক তারপরে অমলা দেবীর মেয়ের আলতা, নেলপালিশ সব উধাও হয়ে যায়। নীলুর মায়ের বেশি দিন সুখ সহ্য হলো না। বয়স্কা মায়ের সব আবদার মেনে নিলেও অন্য আরেক উৎপাত শুরু হয়েছে। কয়েকদিন গেল নীলুর মায়ের যন্ত্রণা আরও দ্বিগুণ হলো যখন ছেলের সঙ্গে সঙ্গে ছেলের দিদারও আজকাল দেখা পাওয়া যাচ্ছিল না। দুজনেই রাতে কোথায় যেন গায়েব হয়ে যায়। অমলা দেবীর বয়স হয়েছে, কয়েকদিন মেয়ের বাড়িতে এসে আছেন, এর মধ্যে যদি শরীর খারাপ করে তাহলে তো চিন্তার আরেক শেষ। বিভিন্ন চিন্তায় ঘুম না আসার কারণে অমাবস্যার মধ্যরাতে জানলার পাশে একটা মোমবাতি জেলে রামায়ণ পড়ছিলেন নীলুর মা। হঠাৎ একটা ধড়াস করে শব্দ হয়। শব্দটা বাগান থেকে এসেছে বলেই মনে হলো তার। হঠাৎ শব্দে হতচকিত হয়ে তিনি ভয়ে চিৎকার করে ওঠেন, কিন্তু তার চিৎকারের সঙ্গে তাল মিলিয়ে বাগান থেকে আরও একটা চিৎকার শোনা যায়। এখনকার আধুনিক যুগে ভূত নিশ্চয়ই হবে না। ছোটবেলা থেকেই নীলুর মায়ের ভূতে বড্ড ভয়। ছোটবেলায় একবার রাতের বেলায় পণ্ডিত মশাইয়ের বাড়ি থেকে পড়ে আসার সময় ক্লাসমেট ছেলেগুলো ভূতের ভয় দেখিয়েছিল তাকে।
সে কি অবস্থা! বাপরে বাপ! ব্যাগপত্র ছুঁড়ে অনেকটা পথ ছুটে ছুটে যাওয়ার পরে শেষ পর্যন্ত ভূতের হাত থেকে বাঁচার জন্য রাতের বেলা রাস্তার ধারের পুকুরের এক গলা জলে দাঁড়িয়েছিলেন তিনি। সেদিনের কাণ্ডের পর আর যদিও বা কোনো ভূত ভয় দেখায়নি তাকে। তারপর অনেক দিন কেটে গেছে। এতদিন পর মাঝ বয়সে এসে আবার ভূতের শব্দ পাবেন এটা তিনি আশা করেননি। মনকে শক্ত করে ভয়ে কাঁপতে কাঁপতে মোমবাতিটা নিয়ে বাগানের দিকে এগিয়ে যান নীলুর মা। গিয়ে দেখেন অমলা দেবী হাত পা ছুঁড়ে পড়ে আছেন আম গাছের তলায়। পাশে একটা লম্বা বাঁশ পড়ে আছে, আর মুখ দিয়ে একটাই শব্দ ক্রমাগত আসছে, মা, তুমি এত রাতে এখানে চিৎকার করছো কেন? তুই চিৎকার করছিস কেন পোড়ার মুখে? আমি তো আতকে উঠে ভয় চিৎকার করছিলাম। আর আমি ব্যথার চোটে চিৎকার করছি। নীলুর মা কোনো রকমে ধরাধরি করে অমলা দেবীকে ঘরে আনলেন। পরের দিন ডাক্তার এলো, আর ডাক্তারের সঙ্গে সঙ্গে নীলুও ফিরে এলো, তবে ভাঙা পা নিয়ে। নীলুর মায়ের কান্নাকাটিতে পাগল হয়ে যাওয়ার জোগাড়। পা ভাঙার সঙ্গে সঙ্গে কোমরেও বেশ চোট লেগেছে। কি করে যে কি হলো কেউই কিছু বুঝতে পারলেন না। দুই অসুস্থ রোগীকে কেউই আর কোনো প্রশ্ন করেননি সেই অবস্থায়। দুজন দুটো আলাদা ঘরে থাকে, কেউ কারোর সামনাসামনি হয় না। নীলুর মায়ের সেবায় দুই রোগীর অবস্থার উন্নতি ঘটে খুব তাড়াতাড়ি। এক সপ্তাহ কেটে গেল। দুজনে প্রায় সুস্থ এখন। এক সপ্তাহ ডাক্তারের নির্দেশ অনুযায়ী স্নান না করার পর নীলুর মা নীলুকে স্নান করানোর জোগাড় করছেন। গা থেকে দুর্গন্ধের মাত্রা সহ্যসীমা ছাড়ানোর পরে স্নান করিয়ে আর কোনো উপায় দেখলেন না নীলুর মা। স্নান করাতে করাতেই হঠাৎ করে কোমরে দেখেন একটা লাল দাগ। আরে নীলু, তুই তো এখনো বললি না কি হয়েছিল? তোর কোমরে লাল দাগটা কিসের? নীলু কোনো মতেই মাকে আসল কারণ বলতে পারবে না। আসল কারণ বলে দিলে কতগুলো যে ছড়ি ওর পিঠে ভাঙবে তার মা, সে ব্যাপারে যথেষ্ট আন্দাজ আছে তার। ব্যাপারটা হলো, সেদিন রাতের বেলা অমলা দেবী খাওয়া দাওয়ার পরে অন্ধকারে গাছের নিচে বসে লাঠি নিয়ে পাহারা দিচ্ছিলেন। গাছে উঠে বসে আম খাওয়ার সময় দিদার আলতা লাগানো বাঁশের খোঁচা খেয়ে আম গাছ থেকে আচমকাই দিদার ওপর হুড়মুড়িয়ে পড়ে নীলু। অতটা বুঝতে পারেনি সে। চিৎকারটা যখন শোনে তখন ধরা পড়ার হাত থেকে বাঁচতে পাঁচিল ডিঙিয়ে চম্পট দেয় সে। এত উঁচু বড় গাছ থেকে পড়ার জন্য শরীরে যথেষ্ট চোট পায় নীলু। কোনো রকমে শরীরটাকে টেনে নিয়ে গিয়ে ডাক্তার কাকুর বাড়িতে অত রাতে আশ্রয় নেয় সে। ডাক্তার কাকু নিজের লোক, নীলুর বাবার বন্ধু। সমস্ত কর্মের দায় স্বীকার করে ঘটনার বিবরণ দিয়ে প্রমিস করিয়ে নেয় কাউকে কিছু না বলার জন্য। আর তার পরের দিনই ডাক্তার কাকুর হাত ধরে বাড়ি ফিরে আসে নীলু। কথা রেখেছেন ডাক্তার কাকু, কাউকেই তিনি কিচ্ছুটি বলেননি। এত কিছু প্ল্যান করার পরও নিজের শরীরের লাল দাগটা মায়ের চোখে পড়বে বলে নীলু কিছুতেই ভাবতে পারেনি। নীলু থতমত খেয়ে যায়। ব্যাপারখানা বেগতিক দেখে চুপ করে থাকে। ওদিকে দিদাও শুয়ে থাকার মানুষ নন। শরীরটা চাঙ্গা হতেই তিনি নিজের কাজে নামবেন বলে আবার ঠিক করেন। অন্ধকারে চোরকে কিছুতেই ঠাউর করতে পারেননি তিনি। এবার গাছের তলায় বসে থাকার সময় আরও সতর্ক থাকতে হবে। একটু সুস্থ হয়েই ধ্যান করে মনোসংযোগ করার জন্য তিনি বেশ মনোযোগী হয়েছেন। কম্বল আসনে বসে ধ্যান করছেন নীলুর দিদা। এমন সময় কি মনে হলো, ভাঙা বাঁশটা খুঁজতে গেলেন তিনি। ওই ঘটনার পরে ওটার জন্য আর কারোর বিশেষ মাথা ব্যথা হয়নি। আজ হঠাৎ করেই কেমন যেন মনে পড়ে গেল, কি জ্বালাতন! সুস্থ হয়ে আবার যে কাজে নামবো তারও উপায় নেই। বাঁশটাও ভেঙেছে, লাল দাগ দেওয়া অংশটা যে কোথায় বললো কি জানি। ওদিকের উঠোনে নীলুর মা নীলুকে স্নান করাচ্ছিলেন। দিদার কথাগুলো নীলুর মায়ের কানে না গেলেও নীলুর কানে খুব স্পষ্টভাবেই ঢুকেছে। সেদিন ওই ঘটনার সময় এতটা খেয়াল করেনি নীলু। কেউ একজন খোঁচা দিয়েছে তাকে, আর তার জন্যই সে গাছ থেকে নিচে পড়েছে। চিৎকারটা কানে এসেছিল বটে, কিন্তু নিজের শরীরের ব্যথায় কাতর হয়ে কার চিৎকার, কে ছিল নিচে, এত সব দীর্ঘ বৃত্তান্ত ঘেঁটে দেখার সময় হয়নি তার। অমলা দেবীর লাঠির কথা নীলুর মায়ের কানে না গেলেও নীলুর কানে স্পষ্টভাবে কথাগুলো গেছে। এতদিনে নীলু বুঝতে পারল গাছের তলায় থাকা আসল পাহারাদারটা কে।
নিজের বাড়ির আম গাছে রাত বিরেতে উঠে বসার জন্য নীলুর মুখ লজ্জায় লাল হয়ে যায়। তবে সেটা বাইরে থেকে দেখে তার মা কিছুতেই বুঝতে পারেননি। নীলু ভাবল তার দিদা তাকে চিনতে পেরেছেন, কিন্তু মান সম্মান রক্ষার দায়ে মুখ খোলেননি তিনি। এরপর থেকে নীলুর স্বভাব চরিত্রে একটা ভীষণ পরিবর্তন বাড়ির সবারই চোখে পড়ল। এখন আর হুটহাট করে বেরিয়ে পড়ে না সে, মায়ের কাছে অনুমতি নিয়েই বাইরে বেরোয়। মাকেও আর ভাত নিয়ে বসতে হয়নি অবেলায়। নীলুর মায়ের চিন্তা করার কারণ অনেকটাই কমে গেছে, এমনকি গাছের তলায় লাঠি হাতে পাহারা দিয়ে বসে থাকতে আর হয়নি অমলা দেবীকেও। চোর যখন চুরিবিদ্যা ভুলেই গেছে, তখন আর পাহারাদারের কি দরকার, তাই না?